দেশের প্রান্তিক জনপদে ব্যাংকিং সেবা বঞ্চিত মানুষকে সেবা দিতে অর্ধযুগ আগে বাংলাদেশে চালু হয়েছিল এজেন্ট ব্যাংকিং। সময়ের পরিক্রমায় এখন এই ব্যাংকিং পদ্ধতির উপর নির্ভরশীলতা অনেকটাই বেড়েছে। ব্যাংকেরও সেবা খরচ কমেছে অনেকখানি, কিন্তু অধিকাংশ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার যে উদ্দেশ্য তা কি সফল হয়েছে? লাভের সমীকরণ কোন দিকে? এসব নিয়ে আমাদের আজকের তালিকাতে আলোচনার বিষয় এজেন্ট ব্যাংকিংয়ে কে লাভবান। সঙ্গে আছি ইব্রাহিম পাঠান। আলোচনায় যাব, তবে আমাদের হাতে কিছু তথ্যপত্র আছে, খুব সংক্ষেপে একটু দেখে নেব, তারপরে আলোচনায় যাব। আমাদের নির্ধারিত অতিথিরা অপেক্ষা করছেন। আমরা শুরুতে দেখছি যে এজেন্ট ব্যাংকিংয়ের যে উত্থান, এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত বেড়েছে দ্বিগুণ। জুলাই 2019-এ গত বছর 5,251 কোটি টাকা যেখানে আমানত ছিল, এক বছরের ব্যবধানে সেখানে আমরা দেখছি 10,788 কোটি টাকা আমানত বেড়েছে। এবং শুধু আমানত বাড়ানো, এজেন্ট ব্যাংকিংয়ের যে অন্যান্য কার্যক্রম, সেইখানে ঋণ প্রদান করা, ঋণ প্রবাহ, অন্যান্য সুবিধা দেওয়া, এই বিষয়গুলোরও কিন্তু আমরা দেখছি যথেষ্ট উত্থান। সব কিছুই কিন্তু দ্বিগুণ, তিনগুণ, কয়েকশো গুণ বেড়েছে। আমরা দেখছি যে ঋণ প্রদান বেড়েছে 220%। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের ঋণও দেওয়া হয়। জুলাই যেখানে ছিল গত বছরের জুলাই 29 কোটি টাকা, এবারে গিয়ে দেখা যাচ্ছে 94 কোটি টাকা। কিন্তু এইখানে একটি কথা আছে যে ঋণ প্রদান সুবিধা আরও বাড়ানোর উপায় আছে কিনা, অর্থাৎ 100 কোটি ছুঁই, কিন্তু যে পরিমাণ মানুষের ঋণের আকাঙ্ক্ষা, ব্যাংকিং সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে এই প্রাপ্তি যথেষ্ট কিনা, সে নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে চাই। তারপর আমরা দেখছি এজেন্ট ব্যাংকিং প্রবাসী আয় প্রবাহ, যেটা বেশ বেড়েছে। জুলাই 2019 এবং জুলাই 2020-এর মধ্যে যে পার্থক্য আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে 6,637 কোটি যেখানে ছিল, তারপরে গিয়ে দেখা যাচ্ছে 3,327 কোটি। এই যে করোনা কাল চলছে, করোনাকালে প্রবাসীরা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিপুল হারে বাংলাদেশে টাকা পাঠিয়েছেন, এবং সেই কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে বেশ কয়েকশো গুণ বেড়ে গেছে প্রবাসীদের আয় প্রভাব। এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যে অন্যান্য যে সেবাগুলো দেওয়া, সেগুলো অনেকখানি বেড়েছে, আমরা আলোচনায় বলছিলাম। তো আমাদের আলোচনার এই হচ্ছে প্রেক্ষাপট। আলোচনায় আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং প্রাক ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহসান এস মনসুর, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী এবং ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর আহসান এস মনসুর, আপনার কাছে শুরুতে আসতে চাই, এই যে কম খরচে দেশের সব জায়গায় ব্যাংকিং সেবা দেওয়া, পৌঁছে দেওয়ার যে উপায় এজেন্ট ব্যাংকিং, দেশের প্রান্তিক জায়গায় এই সেবা দেওয়ার উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে? আপনি ব্র্যাক ব্যাংকেরও চেয়ারম্যান, সেই জায়গায় আপনার মন্তব্য জানতে চাই। সেবার যে গুণগত মান প্রত্যাশা করা হয়, সেখানে আপনার মন্তব্যটা কি? আমরা মনে করি যে আমাদের এখনো আমরা একটা আর্লি স্টেজে আছি। এজেন্ট ব্যাংকিং এর ভবিষ্যৎ অনেক ভালো এবং অনেক ব্যাপকতর হতে পারে এবং হবে, যা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এখানে যে অবস্থায় আছি, যেটা আপনি বললেন যে অনেকগুলো ক্ষেত্রেই প্রবাহটা বেড়েছে, মানে ট্রানজাকশন ভলিউম গুলো বেড়েছে, হুইচ ইজ ভেরি এনকারেজিং, এবং এরপরেও আরো অনেক বাড়বে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মনে করি যে এটা আমরা কেবল স্ক্র্যাচিং দ্য সারফেস, এখানে অনেক স্কোপ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে টেকনোলজিক্যাল ইন্টারভেনশনটা আমরা সেভাবে এখনো হয়নি, আরো ব্যাপকভাবে হবে, এবং ইটস এ ফার্টাইল এরিয়া যেখানে এই ইন্টারভেনশনটার মাধ্যমে কিন্তু আমরা কোয়ালিটি সার্ভিসও দিতে পারবো এবং এট দ্য সেম টাইম চিপার কস্টে সার্ভিস দিতে পারবো। তৃতীয় যেটা হচ্ছে যে এজেন্ট ব্যাংকিং যে জিনিসটা করে দিচ্ছে, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে আমাদেরকে ব্যাংকগুলোকে পৌঁছে দিতে পারছে, ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে পারছে, এবং এটার সাথে তারা বিকাশ ইত্যাদির সাথেও একটা লিঙ্ক আপ, ইন্টারঅপারেবিলিটি, এটা ডেভেলপ করে যাচ্ছে, ভবিষ্যতে আরো ডেভেলপ করবে। সেটাও একটা বিশাল রোল ভূমিকা রাখবে আমি বলে মনে করি। আর যেটা প্রবাসী আয়ের ক্ষেত্রেও আমরা দেখছি, প্রবাসী আয়ের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের এই প্রভাবটা বেড়েছে, এবং এটার সাথে আবার যারা আমাদের এই এমএফআই বিকাশের মাধ্যমেও কিন্তু বিদেশ থেকে টাকা আসছে, তো এগুলোও কিন্তু সরাসরি ডিস্ট্রিবিউশন ওদের মাধ্যমেও হচ্ছে, আবার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমেও হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের সাথে একটা সংযোগ স্থাপন হয়ে যাচ্ছে। যারা প্রবাসী তারা তো বেশিরভাগ গ্রাম থেকেই এসেছে, আগে কিন্তু এই ডিসকানেক্টটা ছিল, তারা থাকতো গ্রামে, টাকাটা যাবে গ্রামে, কিন্তু আমাদের ব্রাঞ্চগুলো হচ্ছে শহর ভিত্তিক বা মোটামুটি ভাবে উপশহর ভিত্তিক। সেই কারণে এই কানেক্টিভিটিটা অত ভালো বা অত দৃঢ় ছিল না। এখন এটা একটা ফান্ডামেন্টাল, মানে এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যে উদ্দেশ্যে এজেন্ট ব্যাংক স্থাপন করা হয়েছিল, তার উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি। মোহাম্মদ আরফান আলী, আপনার কাছে যদি আসি, যে আপনারাই শুরু করেছিলেন এজেন্ট ব্যাংকিং অনেকটা, এখন কোন পর্যায়ে আছেন? ডক্টর আহসান এস মনসুর যেটি বললেন যে প্রযুক্তিগত উৎকর্ষতার অনেক সুযোগ আছে, সেটি আমরা কাজে লাগাতে পারিনি, সেটি কেন পারিনি, আর অর্জন কোন পর্যায়ে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে।
আমরা বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করি 14 সালের জানুয়ারি মাসে, 17 জানুয়ারি এক্স্যাক্টলি ডেটটা যদি। মুন্সিগঞ্জের সিরাজদি খান জুনসারে আমরা প্রথম বুথ তৈরি করি এবং এরপরে 6 বছর হয়ে গেছে। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং এ পায়োনিয়ারিং করেছিলাম তার উদ্দেশ্যটা স্যার অনেকগুলোই বলে ফেলেছেন। একটা হচ্ছে বাড়ির কাছে ব্যাংকিং। আনব্যাংক পপুলেশন বাংলাদেশে এখনো 50% পপুলেশন ব্যাংকিং সেবা পায় না, সুতরাং তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। একটা বিরাট গ্যাপ তো তৈরি হয়েছে, ব্যাংক আনব্যাংক পিপলের মধ্যে একটা বিরাট রকমের বৈষম্য তৈরি হয়েছে। তো সেইটাকে অ্যাড্রেস করা ছিল একটা প্রধান কাজ। রেমিটেন্সের ব্যাপারটা একটা বিরাট রকমের ছিল, যে রেমিটেন্সটা বাড়ির কাছে পৌঁছানো, এবং অনেকেই রেমিটেন্সের সুবাদে ব্যাংক অ্যাকাউন্টও করেছে, এখন করবে। সামনের দিনে বেসিক্যালি রেমিটেন্স গুলো বুক ট্রান্সফারের মাধ্যমে আসবে, মোস্ট কেস ক্যাশ ট্রানজেকশন গুলো আস্তে আস্তে করে কমে যাবে। আপনাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গায় কতটুকু ছুঁতে পেরেছেন? 6 বছরের ব্যবধানে আপনারা শুরু করেছিলেন, এখন কি আপনারা মনে করছেন যে একটা সফলতার জায়গায় এসে পৌঁছে গেছেন? সফলতা তো কন্টিনিউইং। স্যার যেটা বললেন যে উই আর স্ক্র্যাচিং দ্য সারফেস নাও, আসলে সত্যিকার অর্থে আমি মনে করি ইট হ্যাজ গট এ বিগ প্রসপেক্ট ফর ফিউচার। সেই রকম যে এখনো 50% লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাই এবং তারা অধিকাংশই গ্রামের জনপদে আছে, সুতরাং সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার একটা বিরাট সুযোগ। অনেক লোকজনকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনা যাবে, ব্যাংকিং সেবার আওতায় আনা যাবে। ইট ইজ এ বিজনেস ফর দ্য ব্যাংক এন্ড এজেন্টস। এন্ড সেকেন্ডলি হচ্ছে টেকনোলজির যে প্রশ্নটা আসছে, টেকনোলজিতে এখনো আমরা যে টেকনোলজিটা ব্যবহার করছি, এই কথাটাই বলছিলাম যে ফিঙ্গারপ্রিন্ট যে ব্যবহার করে আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে ট্রানজেকশনটাই কমপ্লিট করছি, এটা সিকিউর সেফ। এরপরে ধরেন ফেসিয়াল রিকগনিশন, ভয়েস ব্যাংকিং আসবে, তখন কাস্টমার আরো বেশি সুবিধা পাবে এবং কাস্টমারকে আমরা আরো বেশি সুবিধা দিতে পারবো। জি, তাহলে সেই সুযোগ এবং সম্ভাবনা আমাদের আছে, আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব অবশ্যই। আমাদের সঙ্গে আছেন আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। দেশের সবচেয়ে বড় ব্যাংক এখন ইসলামী ব্যাংক। যদি আমানতের জায়গা থেকে আমরা ভাবি, সেই জায়গা অবশ্যই বড় ব্যাংক। এজেন্ট ব্যাংকিং সেবাও দিচ্ছে ব্যাংকটি, প্রান্তিক পর্যায়ে দিচ্ছে। আপনাদের সেবা কোন পর্যায়ে আছে? আপনাদের কি প্রযুক্তিগত জায়গায় কোনো ঘাটতি আছে? আপনাকে ধন্যবাদ। আমি আগে স্যাররা যেটা আলোচনা করলেন, স্যারদের আলোচনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আসলে আমরা তো প্রথমত মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত এবং এটা অনেকটা মৌলিক অধিকারের মতন। সেই কাজটি কিন্তু শাখা বিস্তারের মাধ্যমে সম্ভব নয়। এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু সেই কাজটা আমরা করার দিকে এগিয়ে যাচ্ছি এবং ইতোমধ্যে ইসলামী ব্যাংকে আমরাও একটু দেরিতে শুরু করেছি 2018 সালে জানুয়ারিতে। ইতিমধ্যে আমাদের 1433টি আউটলেট আছে এবং সেখানে টোটাল যে এজেন্ট ব্যাংকিং আউটলেট যে ডিপোজিট তার 30% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। আপনি যে প্রশ্নটি করলেন যে ডিজিটালাইজেশন অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে এজেন্ট ব্যাংকিং, কিন্তু আমরা যেটা দেখছি যে প্রথম থেকেই কিন্তু নর্মাল ব্যাংকিং এর থেকে একটু অগ্রসর। অর্থাৎ এটা আমরা যে বায়োমেট্রিক পদ্ধতিতে হ্যান্ড থাম্বের মাধ্যমে কাজ করছে, অর্থাৎ গ্রাম অঞ্চলে হলেও এটা কিন্তু স্মার্টলি শুরু হয়েছে এবং প্রথম থেকেই এটা সাধারণ ব্যাংকিং এর থেকে কিছুটা আমি মনে করব অগ্রসর অবস্থায় ডিজিটালাইজেশনের কাজ চলছে। আরেকটি পজিটিভ দিক যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের টোটাল ব্যাংকিং সেক্টর যদি দেখেন, মহিলাদের অ্যাকাউন্ট কিন্তু অনেক কম ছিল, কিন্তু এই গ্রামীণ জনপদে এজেন্ট ব্যাংকিং যাওয়াতে সেখানে মহিলাদের অ্যাকাউন্টের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আরেকটা বিষয় যেটি ছিল সেটা হচ্ছে যে গ্রামের মানুষ ব্যাংক, বিশেষ করে প্রাইভেট ব্যাংক দেখলে ভয় করতো, তারা মনে করতো এটার ভিতরে ঢুকা যাবে কিনা, এরকম সাহেবরা বসে আছে। এখন কিন্তু সেই ভয়টা ভেঙে গেছে, তারা মনে করে তার বাড়ির পাশের যুবক ছেলেটি এজেন্ট আউটলেটের মালিক, সেখানে তাহলে সুবিধা অনেক, সেইটা আমরা অর্জন করতে পেরেছি। কিন্তু ব্যাংকের যে মূল কাজ, গ্রাহকের কাছ থেকে টাকা আনা এবং তাকে ঋণ প্রদান করা, সেই সুবিধাটা দেওয়া, সেই জায়গায় কতটুকু অর্জন করতে পারা গেছে? ডক্টর আহসান এস মনসুর, আপনাকে জানতে চাই যে করোনাকাল চলছে, ছোট উদ্যোক্তা যারা এই সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারি ঋণ সহযোগিতা অর্থাৎ সরকারি যে উৎসাহ সেটা পাওয়ার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে আছেন, বড়রা অনেক বেশি করে পাচ্ছেন। প্রান্তিক পর্যায়ে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তাদেরকে কাছে ঋণ সেবা পৌঁছানোর কথা ছিল, আমরা দেখছি যে মাত্র 94 কোটি টাকা ঋণ দিতে পেরেছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। সেই জায়গায় অনেক কম কিনা আপনার মন্তব্য জানতে চাই এবং পরামর্শটা জানতে চাই। না, এখানে অবশ্যই বলতে হবে যে মানে লেন্ডিংটা এজেন্ট ব্যাংকিং এ
প্রথম থেকে শুরু করা হয় নাই। এবং যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমার ধারণা যেটা বড় একটা অংশ ব্র্যাক ব্যাংকের মাধ্যমেই হয়েছে। এবং এই জায়গাটাতে আমরা জোর দিচ্ছি। আমরা মনে করি যে সব ক্ষেত্রে সবারই মনে করা উচিত যে আলটিমেটলি মানি টু বি প্লাউড ব্যাক ইন দ্য কমিউনিটি থেকে যে টাকাটা আমরা তুলবো, ইটস নট ওয়ান টু ওয়ান, বাট সেখানে আবার কমিউনিটিকে সেই টাকাটা দিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কমিউনিটির ডেভেলপমেন্টটা হয়। এজেন্ট ব্যাংকিং এর বেসিক প্রিন্সিপাল কিন্তু হচ্ছে ইনক্লুসিভনেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিটিজ, যেটা রিচ করা যাচ্ছে না ফর্মাল ব্যাংকিং এর মাধ্যমে। কাজে লেন্ডিংটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে নিতে হবে। ভবিষ্যতে সবাই যাতে করে সেটাই আমরা আশা করব। এই পর্যায়ে ব্র্যাক ব্যাংক এখানে একটু আগিয়ে আছে, তবে আমি এটাও বলবো যে ব্র্যাক ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে অনেক পরে এবং আমরা অনেক পিছিয়ে আছি অন্যদের তুলনায় ওভারঅল নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং এখনো খুব স্লো, করোনার কারণে আরেকটু স্লো হয়ে গেছে। এখানে আমি ঋণ প্রভাব বাড়ানোর জন্য সুদের হার কোনো এখানে প্রভাব ফেলছে কিনা? 9% যে বিষয়, সেখানে কোনো প্রভাব পড়ছে যে একদম ক্ষুদ্র উদ্যোক্তাদের 9% ঋণ দিকে খরচ বেড়ে যায়, এরকম অভিযোগ শোনা যায়? না, এটা তো একটা জেনুইন ইস্যুটা হচ্ছে পৃথিবী জোড়াই নিয়ম হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস, স্মল এন্টারপ্রাইজ কটেজ ইন্ডাস্ট্রির সাথে ডুইং বিজনেসের কস্টটা একটা বড় এন্টারপ্রাইজের সাথে ডুইং বিজনেসের কস্ট এক হতে পারে না। 2 নম্বর রিস্ক ফ্যাক্টরও এক হতে পারে না। রিস্ক ফ্যাক্টরটাও এখানে অনেক বেশি হয় এবং রিস্কের সাথে যে রিটার্নটা হওয়ার কথা সেটাকে আমরা কিন্তু ওয়ান সাইজ ফিট অল পলিসি দিয়ে সেটাকে অ্যাড্রেস করলে পরে এটা ভুল সিদ্ধান্ত হবে। সেজন্য আমরা বলছি যে কারণে ডিসবার্সমেন্ট অফ এসএমই খাতের লোনটা ডিসবার্সমেন্ট অনেক স্লো আছে কম্পেয়ার্ড উইথ বড়দের ক্ষেত্রে যেটা হয়েছে। সেখানে কোনো সমস্যা হবে না, সেখানে 100% হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে হয়তো। কিন্তু এসএমই খাতে পলিসিগত আরো কিছু পরিবর্তন দরকার হবে এবং আমি মনে করি এট দ্য এন্ড অফ দ্য ডে এই 9% পলিসিটাকেও রিভিউ করতে হবে সরকারকে। জি, আলোচনার বিষয় এজেন্ট ব্যাংকিং এ কে লাভবান। তালিকায় আজ যুক্ত আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহসান এস মনসুর, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী এবং ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। মোহাম্মদ আরফান আলী, আপনার কাছে যদি আসি, এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে যারা যুক্ত হবেন, যারা এজেন্ট হবেন, তারা তো উদ্যোক্তা। আসলে তাদেরকে বাছাই করার ক্ষেত্রে তাদের কি যোগ্যতা আপনারা দেখে থাকেন? কোন যোগ্যতার ভিত্তিতে তারা এজেন্ট হয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। যেই যোগ্যতা বলে একজন একটা ব্যবসা চালাতে পারে, আই মিন এন্টারপ্রেনারশিপ, সেটা হচ্ছে সবচেয়ে বড় এই হিসাবে আমরা দেখি, ক্রাইটেরিয়া হিসাবে। কারণ দেখবেন যে এজেন্ট ব্যাংকিং একটা কিন্তু সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের উদ্যোক্তা তেমন বেশি ছিল না। একমাত্র ব্যাংকের ডাইরেক্টর ছাড়া ব্যাংকের মানে উদ্যোক্তা নাই, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা এজেন্ট ব্যাংকের প্রত্যেকটা এজেন্টই কিন্তু একটা ভালো উদ্যোগ। সেই হিসাবে তার উদ্যোক্তা সুলভ আচরণ, তার ক্রেডিট রেকর্ড, তার সমাজের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটি, তার এডুকেশন এবং পাস্ট বিজনেস অ্যাক্টিভিটিস, এগুলো সবকিছু মিলিয়েই আমরা একজন উদ্যোক্তাকে বাছাই করি। কারণ উদ্যোক্তা হচ্ছে ব্যাংকের পক্ষে কাজ করে, প্রিন্সিপাল হচ্ছে ব্যাংক, দায়ভার ব্যাংকের। সুতরাং আমরা উদ্যোক্তা বাছাইতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, যাতে করে দায়ভার কিন্তু এন্ড অফ দ্য ডে ব্যাংকের উপরে। সেই ক্ষেত্রে কাজেই উদ্যোক্তার কোনো অ্যাক্টিভিটিস আমাদেরকে যেন আমাদের তার জন্য তো তাহলে এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের নানা প্রান্তে এতদিনে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, কারণ এরকম যোগ্য উদ্যোক্তা বাংলাদেশে অনেক আছেন। সেই জায়গায় তাহলে সংখ্যায় প্রত্যাশিত জায়গায় যাচ্ছে না কেন? আমরা যাচ্ছে না তা না, আমাদের একটা সবকিছুর একটা এনভায়রনমেন্ট লাগে। বেসিক্যালি এখানে অনেককেই কিন্তু বুঝতে সময় লাগছে। আমরা যখন প্রথম উদ্যোক্তা, আই রিমেম্বার অনেককে আমি বলেছি লেখাপড়া জানে, কিছু করতে পারে, এরকম অনেককে বলেছি। অনেকে কিন্তু এজেন্ট ব্যাংকিং কি এটা বুঝতেই চেষ্টা করেনি বা বুঝতে পারেনি, তখন তো আর এটা হয় না। তার মানে আসলে ব্যাংকের জায়গা থেকে প্রচারণার বিষয়টি থেকে যাচ্ছে, আরো বেশি প্রান্তিক পর্যায়ে এই জায়গাটি, এই বার্তাটি ছড়িয়ে দিতে হবে। আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনাদের যেটি শুরুতে বলছিলেন যে আপনাদের এখন যে নীতি কৌশল, সেই জায়গায় অনেক দূর আপনারা এগিয়ে গেছেন। এজেন্ট ব্যাংকিংকে আরো প্রসারিত করতে গেলে নীতি কৌশলের জায়গায় কোনো আপত্তি আছে, কোনো পরামর্শ আছে কিনা অথবা আহ্বান আছে কিনা? না, এখানে তো এমনি ব্যাংকটা একটা হাইলি রেগুলেটেড বিজনেস। এখানে স্যার যেটা বলেন যে এটা তো এমনি মুদি দোকানের মতো না। এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন, দেশের সমস্ত নিয়ম কানুন মেনে যেভাবে আমরা ব্যবসা করি, আমাদের এজেন্টরাও কিন্তু সেভাবে নিয়ম কানুন মেনে ব্যবসা করে, যার কারণে এটা ইচ্ছা করলেই কিন্তু রাতারাতি ছড়িয়ে দেওয়া যায় না। এরপরে দ্বিতীয়ত যে পয়েন্টটা হচ্ছে, যারা উদ্যোক্তা হবে
তাদের তো এগিয়ে আসতে হবে এবং তাদের সেই যোগ্যতা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক সঠিকভাবেই তাদের দিক নির্দেশনা দিচ্ছে, আমরাও চেষ্টা করছি এবং আমরা মনে করি যে এটা কিন্তু রাইটলি আগাচ্ছে এবং সংখ্যাটা কিন্তু কম নয়। এবং ইতিমধ্যেই বাংলাদেশের এখন অনেক জায়গায় আমরা খুঁজে পাচ্ছি না যে সেখানে এজেন্ট আউটলেট নাই। ব্যাংক এসে ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, এইভাবে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ব্যাংকের কিন্তু এজেন্ট আউটলেট আছে। বরং আমি এক্ষেত্রে মনে করি যে একটা নীতি থাকা উচিত যে একই বাজারে কি আমরা সবাই যাব কিনা, সেক্ষেত্রে তো প্রতিযোগিতা বাড়লে তো গুণগত মান, সেবার মান বাড়ে, তো একই বাজারে আপনাদের যেতে আপত্তি কেন? সেবার মান তো বাড়ানো দরকার। আমি মনে করি আসতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর আহসান এস মনসুর, আপনার কাছে আসতে চাই, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া যে বিষয়টি আনলেন যে একই বাজারে যদি অনেকগুলো ব্যাংক এজেন্ট ব্যাংকিং নিয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে ব্যবসার একটি বিষয় দাঁড়ায়, কিন্তু গুণগত মান বজায় রাখার জন্য, প্রতিযোগিতা বজায় রাখার জন্য যেটি দরকারও আছে, আপনি কি মনে করবেন না এজেন্ট ব্যাংকিং ছড়িয়ে দেওয়ার জন্য আর কি নীতি কৌশলের প্রয়োজন আছে? না, আমি মনে করি যে আমাদেরকে স্টেডিলি আগাতে হবে, স্টেডিলি সেফটি এনশিওর করতে হবে। কারণ আমি হঠাৎ করে বাড়িয়ে ফেললাম তারপরে মুখ থুবড়ে গেলাম, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো না। কাজে মেজার্ড ওয়েতেই যেতে হবে, বাট যেতে হবে একটা স্টেডি পেজ, যাতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কম্পিটিশন ইজ দ্য এসেন্স অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। কাজে এখানে যদি আমরা মনোপোলাইজ করে ভাগ করে ফেলি জিওগ্রাফিক্যালি, তাহলে কিন্তু গ্রাহকদের সর্বোচ্চ কোয়ালিটিটা হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু ব্যাংকের জন্য হয়তো সেটা ভালো হতে পারে। বাট সেখানে আমাদেরকে আমি রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, রেগুলেটর শুড নট অপ্ট ফর ইট। 3 নম্বর আমি যেটা বলবো যে আমাদের এখনো উচিত হবে ফিমেল পার্টিসিপেশনটা বাড়ানো। আমাদের উচিত হবে যত সম্ভব এজেন্ট ব্যাংকার তাদেরকে যদি মহিলাদের মাঝখান থেকে নেওয়া যায়, আমরা কিন্তু পেনিট্রেট করতে পারবো বাড়ি বাড়িতে, ঘরে ঘরের ভিতরে, এবং সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে এবং উইমেন এমানসিপেশনের জন্য এটা একটা ভালো কাজ করবে। সার্বিকভাবে আমি যেটাই বলি, শেষ করব যে বাংলাদেশে এখনো ফাইন্যান্সিয়াল ডিপেন্ডিং আমরা প্রায় 60% নিচে আছি, M2 ওভার জিডিপি যেটাকে আমরা মেজার করি। এটা আমাদের যাওয়া উচিত 100%-এর উপরে, কিন্তু সেটা যেতে আমরা পারছি না। কিন্তু গত 10 বছর আমরা সেরকম কোনো প্রোগ্রেস হয় নাই। কাজেই আমাদেরকে আরো দ্রুত ফাইন্যান্সিয়াল ডিপেন্ডিং করতে হবে। এজেন্ট ব্যাংকিং ইজ ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টস যেটার মাধ্যমে আমরা এই দিকে এগুতে পারবো ভবিষ্যতে। কাজে আমি আশাবাদী যে এই ক্ষেত্রে আমরা সবগুলো ব্যাংকে যদি, বা যতগুলো ব্যাংকের ইচ্ছা আছে, তারা যেন সম্মিলিতভাবে এই মার্কেটটাকে পেনিট্রেট করে এবং যে বিশাল জনগোষ্ঠী এখনো ব্যাংকিং সেবার বাইরে আছে, তাদেরকে ইনক্লুসিভ ব্যাংকিং এর সেবাটা দেওয়া যেন আমরা দিতে পারি আগামীতে, সেই লক্ষ্যে যেন আমরা এগিয়ে যাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেফটি সিকিউরিটি ইজ ইম্পারেটিভ। এখানে অবশ্যই সেফটি সিকিউরিটি এগুলো মেনটেন করে আমাদের কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান এস মনসুর, মোহাম্মদ আরফান আলী এবং আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আমাদের সময় ফুরিয়ে এসেছে, নাহলে আপনাদের তিনজনের কাছ থেকে আরো অনেক মূল্যবান বক্তব্য শুনতে পেতাম। দর্শক, টালিখাত আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনাকালে ঘরে থাকুন।